আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে ৫০টি যুদ্ধবিমান নিয়ে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানে হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, ল্যাভরভের হুঁশিয়ারি। যুদ্ধের ক্ষয়ক্ষতির পরও গাজায় নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস। যুদ্ধের শঙ্কার মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনে রোজা, উৎসবের বদলে টিকে থাকার সংগ্রাম। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক সামরিক প্রস্তুতির খবর যা বিশ্বমঞ্চে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের সূত্রে জানা যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো বড় ধরনের অভিযান বা কৌশলগত অবস্থান জোরদার করার লক্ষ্যে পেন্টাগন অন্তত ৫০টি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে, এবং এই বিষয়টি সাধারণ কোনো রুটিন মহড়া নয়, বরং একটি সুনির্দিষ্ট ও বড় পরিসরের সামরিক পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন সমরবিদরা। এই যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে গভীর ভেতরে আঘাত হানতে সক্ষম, এবং এই প্রস্তুতির খবরটি এমন এক সময় সামনে এলো যখন পরমাণু ইস্যু এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যেকার স্নায়ুযুদ্ধ কার্যত সম্মুখ সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন যে ৫০টি যুদ্ধবিমান প্রস্তুত রাখা মানে হল আকাশপথে বিশাল এক শক্তির সমাবেশ ঘটানো, যা কেবল ইরানের আকাশসীমার জন্যই হুমকি নয়, বরং পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোর উপর এক বড় ধরনের চাপ সৃষ্টি করবে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরেই লোহিত সাগর এবং আশেপাশের অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা এবং পাল্টাপাল্টি ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছিল, কিন্তু এবার একেবারে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করে ৫০টি যুদ্ধবিমানের প্রস্তুতির খবরটি প্রতিপক্ষকে একটি কঠোর বার্তা দেয়ারই নামান্তর। তবে এই প্রস্তুতির পেছনে শুধুই কি সামরিক কারণ রয়েছে, নাকি এর পেছনে রয়েছে আসন্ন মার্কিন নির্বাচনের আগে অভ্যন্তরীণ রাজনীতির কোনো সমীকরণ, কিংবা ইসরায়েলকে আশ্বস্ত করার কোনো কূটনৈতিক চাল, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক এই যুদ্ধবিমানগুলো আকাশ থেকে ভূমিতে নিখুঁত নিশানা করতে যেমন দক্ষ, তেমনি আকাশ যুদ্ধেও অপ্রতিদ্বন্দ্বী। তাই ইরানের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দেশের বিরুদ্ধে এমন ফ্লিট সাজানো এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র কোনো ঝুঁকি নিতে চাইছে না, এবং তারা পরিস্থিতির যে কোনো মোড় পরিবর্তনের জন্য হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, কারণ মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত মানেই জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ধস নামা, যা বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাম্প্রতিক হুঁশিয়ারি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে ঝড়ের সৃষ্টি করেছে, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরানের ওপর যে কোনো ধরনের হামলা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। লাভরভের এই মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক মিলিশিয়াদের সমর্থন দেয়া নিয়ে তেহরানের ওপর চাপ প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা করছে এবং সামরিক অভিযানের গুঞ্জন বাতাসে ভাসছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন যে ইরান কোনো দুর্বল রাষ্ট্র নয়, এবং তাদের উপর হামলা চালানো হলে তা কেবল একটি বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সেই আগুনের আজ ছড়িয়ে পড়বে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত, এবং এর ফলে বিশ্বব্যাপী যে চেইন রিয়াকশন বা ধারাবাহিক প্রতিক্রিয়া শুরু হবে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারও থাকবে না। লাভরভ আরও উল্লেখ করেছেন যে বর্তমান বিশ্ব পরিস্থিতি এমনিতেই ইউক্রেন যুদ্ধ এবং অর্থনৈতিক মন্দার কারণে নাজুক অবস্থায় রয়েছে। এর মধ্যে যদি মধ্যপ্রাচ্যের মতো জ্বালানি সমৃদ্ধ অঞ্চলে নতুন করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়, তবে তা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারে। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই হুঁশিয়ারি মূলত তাদের মিত্র ইরানের পাশে দাঁড়ানোর একটি জোরালো বার্তা, কারণ মস্কো এবং তেহরানের মধ্যে সাময়িক ও অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে অনেক গভীর হয়েছে, এবং ইরান আক্রান্ত হলে রাশিয়ার স্বার্থেও বড় আঘাত আসবে। তাছাড়া লাভরভ এটাও মনে করিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো সার্বভৌম দেশের ওপর হামলা চালানো হলে তা জাতিসংঘের সনদের পরিপন্থী হবে,
এবং রাশিয়া নিরাপত্তা পরিষদে এ নিয়ে ভেটো ক্ষমতা প্রয়োগসহ সব ধরনের কূটনৈতিক প্রতিরোধ গড়ে তুলবে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যে অতীতেও মধ্যপ্রাচ্যে পশ্চিমা হস্তক্ষেপের ফল কখনো শুভ হয়নি, বরং তা দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা, শরণার্থী সংকট এবং জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। তাই লাভরভের এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। যুদ্ধের ভয়াবহতা এবং ধ্বংসযজ্ঞের মধ্যেও গাজায় হামাস তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরায় জোরদার করছে এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এবং স্থানীয়দের বয়ানে, যা প্রমাণ করে যে এত বড় সামরিক অভিযানের পরও গোষ্ঠীটির সাংগঠনিক কাঠামো পুরোপুরি ভেঙে ফেলা সম্ভব হয়নি। গাজার বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুহারা এবং অবকাঠামো বলতে তেমন কিছুই অবশিষ্ট নেই। কিন্তু তবুও প্রশাসনিক কার্যক্রম, ত্রাণ বণ্টন এবং আইনশৃঙ্খলা রক্ষায় হামাসের উপস্থিতি দৃশ্যমান হচ্ছে, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল যে তীব্র বিমান হামলা এবং স্থল অভিযানের ফলে হামাসের শাসন ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এবং গাজায় একটি ক্ষমতার শূন্যতা তৈরি হবে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। হামাস তাদের সিভিল পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ, বিরোধ মীমাংসা এবং জরুরি পরিষেবা সচল রাখার চেষ্টা করছে। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে উত্তর এবং দক্ষিণ গাজার যেসব এলাকা থেকে ইসরায়েলি সৈন্যরা সাময়িকভাবে সরে গেছে বা তাদের উপস্থিতি কমিয়েছে, ঠিক সেই জায়গাগুলোতে হামাসের কর্মীরা আবার ফিরে আসছে এবং জনগণের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা ফেরানোর কাজ শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন এটি হামাসের একটি অবিশ্বাস্য রেসিলিয়েন্স বা টিকে থাকার ক্ষমতা, যা কেবল সামরিক শক্তি দিয়ে মাপা যায় না, বরং স্থানীয় জনগোষ্ঠীর সাথে তাদের সামাজিক এবং রাজনৈতিক শেকড় যে কতটা গভীরে প্রথিত তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে এসে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রমাণ করে যে গাজার মাটিতে বিকল্প কোনো শক্তির উত্থান ঘটানো বা বাইরের কোনো শক্তি দিয়ে গাজা শাসন করা কতটা কঠিন হতে পারে। তবে এই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রক্রিয়াটি মোটেও সহজ নয়, কারণ একদিকে ইসরায়েলি ড্রোন এবং গোয়েন্দা নজরদারি, অন্যদিকে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের মধ্যে প্রশাসন চালানো প্রায় অসম্ভব একটি কাজ। হোয়াইট হাউসের বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সিরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনাদের নিরাপত্তা এবং কৌশলগত উপযোগিতা পুনরায় মূল্যায়ন করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সিরিয়ায় মার্কিন উপস্থিতি ছিল মূলত কুর্দি বাহিনীকে সহায়তা করা এবং আইএসের পুনরুত্থান ঠেকানো, কিন্তু বর্তমানে আঞ্চলিক পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে যে যুক্তরাষ্ট্র হয়তো তাদের সৈন্যদের অনির্দিষ্টকালের জন্য ঝুঁকির মুখে রাখতে চাইছে না। সিরিয়া এবং ইরাকে মার্কিন ঘাঁটিগুলোর ওপর সাম্প্রতিক সময়ে ড্রোন ও রকেট হামলার ঘটনা বেড়ে গেছে এবং ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীগুলো হুমকি দিয়ে আসছে যে তারা আমেরিকানদের এই অঞ্চল থেকে বিতাড়িত করবে। তাই বিশ্লেষকরা মনে করছেন যে ওয়াশিংটন হয়তো কোনো বড় সংঘাত শুরুর আগেই তাদের লোকবল কমিয়ে আনতে চাইছে, যাতে প্রাণহানির ঝুঁকি এড়ানো যায়। তবে এই সেনা প্রত্যাহারের ফলে সিরিয়ায় একটি ক্ষমতার শূন্যতা বা পাওয়ার ভ্যাকিউম তৈরি হতে পারে, যার সুযোগ নিতে পারে রাশিয়া, ইরান কিংবা তুরস্ক, এবং এতে করে সেখানকার কুর্দি মিত্ররা নতুন করে বিপদে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এটি একটি বড় ইস্যু, কারণ মার্কিন করদাতারা এবং রাজনীতিবিদদের একটি বড় অংশ এখন আর বিদেশের মাটিতে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল সামরিক উপস্থিতির পক্ষে নন, বিশেষ করে যখন সেই যুদ্ধের কোনো পরিষ্কার সমাপ্তি রেখা নেই। অন্যদিকে সমালোচকরা বলছেন যে আফগানিস্তান থেকে তাড়াহুড়ো করে সেনা প্রত্যাহারের ফলে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সিরিয়ার ক্ষেত্রেও যদি তেমনটি ঘটে তবে তা যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে এবং মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। তবুও যুদ্ধের দামামা যখন বাড়ছে, তখন নিজের সৈন্যদের ক্রসফায়ার থেকে সরিয়ে নেওয়াটা সামরিক দিক থেকে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হতে পারে। এই সেনা প্রত্যাহার কি সত্যি শান্তি ফেরাবে, নাকি সিরিয়াকে আবারও গৃহযুদ্ধের ভয়াবহতার দিকে ঠেলে দেবে এবং আইএস জঙ্গিরা কি এই সুযোগে আবার মাথাচাড়া দিয়ে উঠবে? এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনে এবার রোজা এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটে, যেখানে উৎসবের কোনো আমেজ নেই কোনো সাজসজ্জা বা আনন্দের বাতি, আছে কেবল বেঁচে থাকার তীব্র হাহাকার এবং ধ্বংসস্তূপের মাঝে এক টুকরো রুটির জন্য সংগ্রাম।
গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য এবারের রমজান মাসটি ইতিহাসের অন্যতম কঠিন সময় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, কারণ যুদ্ধের ভয়াবহতায় তাদের ঘরবাড়ি, মসজিদ এবং বাজারগুলো আজ মাটির সাথে মিশে গেছে। প্রতি বছর রমজান মাসে ফিলিস্তিনের অলিগলি রঙিন ফানুস আর আলোকসজ্জায় সেজে উঠত। পরিবারগুলো ইফতারের সময় এক টেবিলে বসত এবং সাহারিতে একে অপরকে ডেকে তুলত। কিন্তু এবার সেই চেনা দৃশ্যগুলো হারিয়ে গেছে বারুদের গন্ধে এবং স্বজন হারানোর কান্নায়। গাজার অধিকাংশ মানুষ এখন তাঁবুতে বা খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের কাছে ইফতার বা সাহারির জন্য পর্যাপ্ত খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, এমনকি রোজা ভাঙার জন্য এক গ্লাস পরিষ্কার পানি পাওয়াও অনেকের জন্য বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানাচ্ছে যে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে এবং অপুষ্টিতে ভোগা শিশুরা ও বয়স্করা রোজা রাখতে গিয়ে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। তবুও ধর্মীয় বিশ্বাস এবং মনের জোরকে সম্বল করে তারা রোজা রাখছেন। এই রোজায় তাদের প্রার্থনা শুধু উৎসবের জন্য নয়, বরং শুধুই বেঁচে থাকার জন্য এবং এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। ফিলিস্তিনি মায়েরা যারা আগে হরেক রকমের খাবার রান্না করতেন, তারা আজ সন্তানের মুখে সামান্য খাবার তুলে দিতে না পেরে নীরবে কাঁদছেন এবং ধ্বংসস্তূপের উপর বসেই অনেকে ইফতার করছেন, যা দেখে বিশ্ববিবেকে নাড়া দিচ্ছে। উৎসবের বদলে এই টিকে থাকার সংগ্রাম প্রমাণ করে যে মানুষের সহ্য ক্ষমতা কত অসীম হতে পারে। তবুও ফিলিস্তিনিদের মনোবল ভাঙেনি। তারা ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলোর পাশে দাঁড়িয়েই তারাবিহ নামাজ আদায় করছেন এবং ধ্বংসাবশেষের মাঝেই একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন, যা তাদের অদম্য মানসিক শক্তির পরিচয় বহন করে।